আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্য ইন্টারমিডিয়েটের যাত্রা শুরু করলাম। এইচএসসি হায়ার ম্যাথ প্রথম পত্রে ম্যাট্রিক্স চ্যাপ্টারের টুকিটাকি নিয়ে হাজির হয়েছে আজকে। আমি এখন থেকে নিয়মিত এইচএসসি লেভেলের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে ম্যাট্রিক্সের সকল টুকিটাকি আমরা কয়েকটি পর্বে ভাগ করব, তারপর আস্তে আস্তে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা ম্যাট্রিক্সের সবকিছু করব। এরপরে আহ করার পরে বেসিক টু অ্যাডভান্স লেভেল সবকিছু করার পরে তারপর আমরা কিছু এমসিকিউ, শর্টকাট পদ্ধতিতে কিছু এমসিকিউ নিয়েও আলোচনা করব। তো এখানে আমরা মূলত একটা কথা মনে রাখবা, সবসময়ের জন্য তোমার টার্গেট নিয়ে পড়াশোনা করবা। তুমি যদি মেডিকেলে ভর্তি হতে চাও, তাহলে প্রথম থেকে তুমি মেডিকেলে কিভাবে প্রশ্ন হয় সেই অনুযায়ী পড়াশোনা শুরু করবা। তুমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে ইউনিভার্সিটিতে প্রশ্ন কিভাবে হয় সেই অনুযায়ী পড়াশোনার চেষ্টা করবা। যদি বুয়েটে ভর্তি হতে চাও, তাহলে বুয়েটে কি ধরনের প্রশ্ন হয় সেই স্টাইলে পড়াশোনা শুরু করবা। এতে কি হবে, তোমার এইচএসসি এর প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যেই। কিন্তু যদি কেউ শুধুমাত্র এইচএসসি লেভেলের জন্য পড়াশোনা করে, তাহলে তার মেডিকেল, ইউনিভার্সিটি, বুয়েট এগুলোতে প্রিপারেশনের জন্য নতুন করে আলাদাভাবে নিজেকে তৈরি করতে হয়। কিন্তু তুমি যদি একদম ফার্স্ট ইয়ার থেকেই, বছরের প্রথম থেকে যদি এইভাবে চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ হবে। তো যাই হোক, এইভাবে টার্গেট নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো। আর যে কোনো প্রয়োজনে আমাকে নক করবা। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, শুরু করলাম আজকের ভিডিও। প্রথমে আসো দেখো, আমি লিখেছি ম্যাট্রিক্স সম্পর্কে যত কথা। প্রথমে ম্যাট্রিক্স এর বিস্তারিত টুকিটাকি জিনিস জানতে হবে। তো এখানে অনেক কিছু জানার দরকার আছে, তারপরে তো এখানে একটা জিনিস লিখেছি আমি, পয়েন্ট আকারে সমস্যাগুলো দিয়েছি। দেখো, ইগনেস গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার 1850 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। এ কথাটা তোমাকে মনে রাখতে হবে। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে ম্যাট্রিক্স সময়ের প্রথম ধারণা কে ব্যক্ত করেন? জেমস জোসেফ সিলভেস্টার। উনি কত সালে? 1850 সালে। ওকে। তারপরে একটা কথা, তার 8 বছর পর 1858 সালে আর্থার কেলি সুনির্ধারিত নিয়মে ম্যাট্রিক্সের তথ্য সমূহকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। এই যে ম্যাট্রিক্সের তত্ত্বসমূহকে উনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন বিধায় তাকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। অর্থাৎ ম্যাট্রিক্সের জনক প্রশ্নটা যদি আসে, তাহলে কাকে দিবা? আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। এখন আসি যে ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, সেই ম্যাট্রিক্স জিনিসটা কি। দেখো, ম্যাট্রিক্স কতগুলি সংখ্যা বা চলক বা রাশি, তিনটার কথা বললাম, কতগুলো সংখ্যা বললাম বা চলক বললাম বা রাশিকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজালে যে গাণিতিক কাঠামো বা বিন্যাস বা সজ্জা পাওয়া যায়, তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সের সংজ্ঞা দিলাম। ম্যাট্রিক্সকে লিখতে সাধারণত তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী বা উল্লম্ব টান, এই যে এই দুইটা খাড়া টান দেওয়া হয়, প্রতীক ব্যবহার করা হয়। এখানে আমি প্রতীকগুলোর নামও বলে দিচ্ছি। এটাকে তৃতীয় বন্ধনী বলে, এটাকে প্রথম বন্ধনী বলে। আর এই যে দুইটা টান, এখানে দুই জোড়া উল্লম্ব রেখা বলে। এবার আসো ম্যাট্রিক্স বলার কথা এখানে। তারপর বলছে যে সমস্ত সংখ্যা বা চলক বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয়, তাদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলে। তাহলে আমি একটু কথা বলি, এই যে এখানে একটু দেখাই। সাপোজ এইভাবে দিলাম আমি একটা 1 2 3 4, এই যে একটা ম্যাট্রিক্স লিখলাম আমি। এই ম্যাট্রিক্সের আমি কি বললাম, একটু আগে সংজ্ঞা দিলাম কি, কতগুলো সংখ্যা বা চলক। এখানে আমি কতগুলো সংখ্যা নিয়েছি? 4টা সংখ্যা নিয়েছি। রাশিকে, চলক বা সংখ্যা রাশি আয়তাকারে বা বর্গাকারে। আয়তাকার বা, দেখো তো এইদিকে এটা বর্গাকার হয়েছে, এইদিকে দুইটা সংখ্যা আছে, এদিকেও দুইটা সংখ্যা আছে, এদিকে সব দিকে সমান, সেজন্য এটাকে বলা হয় বর্গাকার। আর আমি যদি এইভাবে নেই, 1 2 3 4 3 2 4, এই যে নিলাম। এখানে দেখো তো, এদিকে আছে 3টা আর এদিকে আছে কটা? 2টা। দেখো এদিকে আছে, এদিকে দেখো একটা সারি, এইটাকে সারি বলা হয়। আনুভূমিক বরাবর যেটা, সেটা সারি বলা হয়। ভূমির সমান্তরাল যেটা, এই যে এই বরাবর, এটাকে সারি বলে। আর এই যে এইটা উপর থেকে নিচ বরাবর, এটাকে কলাম বলে। তাহলে এখানে সারি আছে 2টা আর কলাম আছে 1 2 3 তাহলে এই যে সারি আর কলাম সংখ্যা সমান না, এটা একটা আয়তাকার বিন্যাস হয়েছে। এটা যদি আমি এইভাবে
একটা চিন্তা করে দেখো, আয়তাকার বিন্যাস হয়েছে, দেখো আয়তাকার, কিন্তু এটাকে করলে দেখো বর্গাকার হয়। সেই জন্য এই কথা বলা হয়েছে যে কতগুলি সংখ্যা বা সরি চলক বা রাশিকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজালে যে গাণিতিক কাঠামো বা বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি ম্যাট্রিক্সকে, অথবা সেকেন্ড বাক্যের দ্বারা, অথবা দুইটা উল্লম্ব রেখা দ্বারা, দুই জোড়া উল্লম্ব রেখা দ্বারা। আচ্ছা, আর ম্যাট্রিক্সের ভিতরে এই যে যে জিনিসগুলো দিলাম এগুলোকে বলা হয় ভুক্তি, যেমন 1 2 3 3 2 4 এগুলোকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি। আচ্ছা, আর একটা কথা এখানে জানতে হবে, ম্যাট্রিক্সকে বোঝানোর জন্য বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়, আর ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তি বা এন্ট্রি এটাকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর সংখ্যা হলে তো সংখ্যাই। আচ্ছা, এই যে এখানে 6 নম্বরে আসছিলাম আমরা, যে সমস্ত সংখ্যা বা চলক বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলে। তোমরা কি করবা, লেকচারটা দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবা এবং এগুলো সব নোট করে ফেলবা। আমি কিন্তু এটা একবারে অ্যাডভান্স লেভেল, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দিয়েছি। এটা আমার টার্গেট হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াবো আমি। আর অ্যাডমিশন টেস্টের জন্য পড়লে এইচএসসি প্রিপারেশন অটো হয়ে যাবে। এবার আসো, যে সমস্ত সংখ্যা বা চলক বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে। ওকে, ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না, তাই এর মান নির্ণয় করা যায় না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না। বিস্তার মানে কি, তোমরা যদি ইতিমধ্যে নির্ণয় করে থাকো, পড়া নাই তো এখনো, আমরা যখন নির্ণয় করবো, নির্ণয়ের একটা মান বের করা যায়, বিস্তার করা যায়। বিস্তার বলতে কি বোঝাচ্ছে, সাপোজ যে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের বিস্তার করি না, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো আমরা বিস্তার করলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের বিস্তার। অনুরূপ ভাবে একটা ম্যাট্রিক্সকে আমরা বিস্তার করতে পারি, নির্ণয়কে বিস্তার করতে পারি, কিন্তু ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না, সেজন্য তার মান নাই। এবার আসো, এই যে এখানে বলছি দেখো, ম্যাট্রিক্সকে প্রকাশ করতে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন এবিসিডি ইত্যাদি, এবং ম্যাট্রিক্সের ভুক্তিকে প্রকাশ করতে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর যেমন এবিসিডি ব্যবহার করা হয়। ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে একটির পর একটি ফাঁকা জায়গা দ্বারা আলাদাভাবে লেখা হয়, যেমন এই যে লিখছি দেখো, এ সমান এ বি সি ই ডি এফ এগুলো, এবং সি সমান যে কতগুলো ম্যাট্রিক্স দিয়েছি। এবার ম্যাট্রিক্সের সারি ও কলাম আমি একদম পাই টু পাই দিয়েছি এখানে, বিস্তারিত এই এই লেকচারটা পড়লে পরে তুমি সব বিস্তারিত বুঝে যাবা। ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর আনুভূমিক, এই যে আনুভূমিক, এই যে তীর চিহ্ন দেওয়া হয়েছে, ডান থেকে বাম, বাম থেকে ডান দিকে বিন্যাসকে সারি এবং উল্লম্ব, এই যে উপর থেকে নিচের বিন্যাসকে কলাম বলা হয়। অর্থাৎ বাম থেকে ডানের ভুক্তিগুলি নিয়ে সারি এবং উপর থেকে নিচের ভুক্তিগুলো নিয়ে কলাম গঠিত হয়। যেমন এই যেখানে একটা ম্যাট্রিক্স দিয়ে সারি কলাম বুঝিয়েছি, তাই খেয়াল করো, এই যেখানে ডট ডট চিহ্নগুলো দিয়ে এরকম করে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 এগুলোকে এই যে ডান দিকে বলছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। আর এই যে বক্স করে দিয়েছি এটা হচ্ছে কলাম, এই দেখো প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। ম্যাট্রিক্সের কলামকে স্তম্ভ নামেও ডাকা হয়, তার মানে এই কলাম, এই কলামের বাংলা তো স্তম্ভ, আমরা কলামকে আমরা সেজন্য স্তম্ভ নামেও ডাকতে পারি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ম্যাট্রিক্সের জিনিস খুবই, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডার, তিনটা নাম দিয়েছি, ক্রম বা মাত্রা বা অর্ডার, মুখস্থ রাখবা তিনটাই, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডার। কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যা এম এবং কলাম সংখ্যা এন, আমি এম এর একটা প্রতীক দিয়ে বোঝাইছি আর কি, সারি সংখ্যা বিভিন্নটা হতে পারে, 1 2 3টা সারি হতে পারে, কলাম সংখ্যা বিভিন্ন হতে পারে। যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এম এবং কলাম সংখ্যা এন হয়, তার ক্রমকে, এন এন হলে তার ক্রমকে, ম্যাট্রিক্সের ক্রমকে এম ইন্টু দেওয়া আছে কিন্তু এটাকে ইন্টু পড়তে হয়, এম বাই পড়তে হয়, এম বাই এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এই যে এখানে লিখে দিছি, এম ইন্টু এন কে পড়তে হয় এম বাই এন বলে পড়তে হয়, এই যে। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম সমান সারি সংখ্যা গুণন কলাম সংখ্যা। ম্যাট্রিক্সের মাত্রাকে পর্যায় বলা হয়, এটা আরেকটা দিলাম, তার মানে একটা ম্যাট্রিক্সের মাত্রাকে আমরা কি বলছি, ক্রম বলছি, মাত্রা বলছি, অর্ডার বলছি, আরেকটা বললাম পর্যায়। এই চারটা নামই তোমরা মনে করে রাখবা। আচ্ছা, যদি কোনো ম্যাট্রিক্সের 2টি সারি ও 3টি কলাম থাকে তবে তাকে 2/3 ক্রমের ম্যাট্রিক্স বলে। এই যে যেমন 2টি সারি আছে আর কলাম আছে 3টি, এটা একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এবার আসো, কোন ম্যাট্রিক্সের মোট ভুক্তির সংখ্যা কি, এই যে যেমন এই ম্যাট্রিক্সকে কয়টা ভুক্তি আছে আমরা যদি গণনা করি তাহলে দেখো কি হয়, 1 2 3 4 5 6, 6টা ভুক্তি আছে।
কিন্তু আমরা এই ভুক্তিটা গণনা না করে, এভাবে গণনা না করে বের করতে পারি কি, যতগুলো সারি থাকবে আর যতগুলো কলাম থাকবে। এখানে সারি আছে 2টা, কলাম আছে 3টা। এই কলাম সংখ্যার সারি সংখ্যা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, যে সংখ্যা, সেইটা হবে ওই ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা। এই দেখো কি বলছি, কোন ম্যাট্রিক্সের মোট ভুক্তির সংখ্যা এর সারি সংখ্যা ও কলাম সংখ্যার গুণফলের সমান। যেমন এর সমান এত, ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 এবং কলাম সংখ্যা 3, সুতরাং সারি সংখ্যা গুণন কলাম সংখ্যা সমান 3 গুণন 2 গুণন 3 সমান 6, যা ম্যাট্রিক্সের মোট ভুক্তির সমান। এই দেখো এখানে 6টা আছে। এবার ম্যাট্রিক্সের সাধারণ আকার, এটা নিয়ে আমরা কালকে থেকে এর পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিও বেশি বড় করব না। তো আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।